তুফান। তুফান নাম শোনা মাত্রই মনে হচ্ছে সিনেমাটিতে আছে একের পর এক ক্লাইম্যাক্স, আর সেটি আপনি এই সিনেমা দেখলেই বুঝতে পারবেন। শাকিব খানের কেরিয়ারের সেরা মুভি তুফান। গ্রামের ছেলে থেকে কিভাবে শহরের গ্যাংস্টার হয়ে যায় একটি সহজ সরল ছেলে, আর একের পর এক হত্যাকাণ্ড ঘটায়, সে গল্পই আমরা জানব। তো চলুন শুরু করা যাক আজকের মুভিটি শুরু হয় শাকিব খানের এন্ট্রি দিয়ে। সাল 2019। তখন দেখা যায় শাকিব খান অর্থাৎ তুফান একটি বারে বসে মদ্যপান করছেন। সেটি ছিল একটি রাজনৈতিক পার্টি, যেখানে অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সাথে আলোচনা করছিল। তখনই হঠাৎ করে তুফান বলে উঠল, সবাই যেন রাজনৈতিক কাজকর্ম তার কথা অনুযায়ী করে, তাহলে সবাই রাজনীতিতে সফলতা অর্জন করতে পারবে। তার এই কথা শুনে সেখানে থাকা একজন ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে বলে, তুই তোর জীবনে কতজনকে খুন করেছিস, কতগুলোই বা করেছিস? 100-র বেশি খুন করতে না পারলে সোফা থেকে নিচে নেমে বস, কেননা আমরা যারা এখানে আছি সবাই খুন করে এসেছি। তখন সেখানে উপস্থিত একজন রাজনৈতিক নেত্রী অর্থাৎ একজন মহিলা বলে, তোর তো অনেক সাহস, তুই এখানে সিগারেট নিয়ে এসেছিস, তোকে তো সোফা থেকে নিচে নেমে বসতে বলা হয়েছে। আরো বলে যে তাকে যেন এই মুহূর্তে এই স্থান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। মহিলাটির কথা শোনা মাত্রই তুফান চেয়ার থেকে উঠে দাঁড়ায় এবং গাড়িতে গিয়ে এক বিশাল অস্ত্র বের করে এবং সে পুনরায় বাড়ি প্রবেশ করে আর সেই অস্ত্র চালাতে শুরু করে। মাত্র কয়েক মিনিটের মধ্যে তুফান সেখানে থাকা প্রত্যেকটি মানুষকে অর্থাৎ যেসব রাজনৈতিক ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিল তাদের প্রত্যেককে মেরে ফেলে। এই পর্বের মাধ্যমে সে নিশ্চুপে তার হিংস্র মনোভাব প্রকাশ করে। এর পরের পর্বে দেখা যায় শান্ত নামের একজন সহজ সরল ছেলেকে, যাকে দেখতে একদম তুফানের মতোই, কিন্তু দুইজনের চারিত্রিক এবং জীবনযাপনের ধরন দুই দিক থেকে ভিন্ন। শান্তর এন্ট্রি হয় একটি গানের মাধ্যমে, যেখানে তার জীবনযাপনের ধরন প্রকাশের সাথে সাথে প্রকাশ পায় একটি স্বপ্ন। এই মুহূর্তে যে গানটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে আজকে আমার পকেট ফাঁকা। এই গানটির মাধ্যমে তার স্বপ্নটি প্রকাশিত হয়, সেটি হচ্ছে তার একজন সুপারস্টার হওয়ার স্বপ্ন। এটাকে তার জীবনের একমাত্র লক্ষ্য বলা যায়, কেননা সে যখনই কোথাও অভিনয়ের সুযোগ পায় সেটাকে খুব আগ্রহের সাথে করবার চেষ্টা করে এবং বারবারই সে ব্যর্থতা নিয়ে ফিরে আসে। এর পরের পর্বে দেখা যায় জুলিকে। জুলি হচ্ছে একজন অভিনয় জগতের কর্মী, সে একজন পোশাক ডিজাইনার হিসেবে কাজ করে থাকে। এই মুহূর্তে দেখা যায় জুলি তার শুটিং স্পটে একটি সাদা শার্টে লাল রং দিয়ে অভিনেতার কাছে নিয়ে যায় সেটি অভিনেতাকে পরানোর জন্য, কিন্তু অভিনেতা সেই রং মাখা শার্টটি পরিধান করবে না। জুলি তাকে অনুরোধ করতে থাকে, এই সিনে রক্তমাখা শার্ট পরিধান করতে হবে, আর রক্তের রং তো লালই হয়। এ কথা শুনে অভিনেতা রেগে যায়, রেগে গিয়ে সেখানকার প্রযোজককে ডাকতে শুরু করে। প্রযোজক আসলে অভিনেতা তাকে বলে সে যেভাবে চাইবে সেভাবে অভিনয় পরিচালনা করতে হবে, আর তার কথা মতো প্রযোজকও সায় দেয় এবং বলে যে সবকিছু যেন অভিনেতার কথা মতোই হয়। অভিনেতা যেখানে বলছে রক্তের রং সবুজ, অর্থাৎ রক্তের রং সবুজই হবে। সেই শুটিং স্পটে শান্ত অপেক্ষা করতে থাকে একটি ছোটখাটো রোল পাবার আশায়, আর পাশ দিয়ে জুলি মাথা গরম করে হেঁটে যাচ্ছিল। জুলির মাথা গরম হওয়ার কারণ হচ্ছে অভিনেতাদের এসব কাজ, অর্থাৎ নিজেদের ক্ষমতা দেখানো। তারা যা বলবে সেভাবে সবকিছু পরিচালনা করতে হবে। জুলির হাতে একটি ব্যাকগ্রাউন্ড ডান্সারের পোশাক ছিল, সে তার হাতে থাকা পোশাকটি শান্তর হাতে ধরিয়ে দেয় আর বলে যে দ্রুত প্র্যাকটিসের জন্য আসো। শান্ত খুব খুশি হয়ে পোশাকটি নিয়ে যায়। শান্ত মঞ্চে নাচ প্র্যাকটিসের সময় অভিনেতা থেকেও লম্বা এবং দেখতে সুন্দর হওয়াতে অভিনেতা প্রযোজককে বলে যে এই ছেলেটা কিভাবে আমার গানের ব্যাকগ্রাউন্ড ডান্সার হয়। এরপর দেখা যায় কয়েকজন মিলে শান্তকে ধরে সেখান থেকে বের করে দেয়। শান্তর এমন অপমান দেখে জুলি কষ্ট পায় এবং নিজেকে দায়ী মনে করতে থাকে। শান্ত মূলত তার কথাতেই এখানে এসেছে, তাই জুলি চায় তাকে সরি বলতে। তখন শান্ত জুলির কাছে রিকোয়েস্ট করে তাকে চলচ্চিত্রে নিয়ে যাওয়ার জন্য, কেননা তার স্বপ্ন সে একজন নামকরা অভিনেতা হবে। অনেকক্ষণ রিকোয়েস্ট করার পর জুলি রাজি হয় আর তাকে বলে যে আমার কিছু পরিচিত লোক রয়েছে, আমি তাদের সাথে তোমার পরিচয় করিয়ে দেব। এইভাবে তাদের ভেতর একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শুরু হয়।
এরপর দেখা যায় জুলি শান্তকে একটি রোল দেয় অভিনয়ের জন্য, কিন্তু সেটি ছিল শান্তকে সাদা কাপড়ে পেঁচানো একটি মৃত ব্যক্তির মতো শুয়ে থাকতে হবে। এই রোল পেয়ে শান্ত খুশি হবার পরিবর্তে আরো ভেঙে পড়ে। তার ইচ্ছে ছিল সে তার প্রতিভা প্রকাশের জন্য একজন বড়সড় অভিনেতা হবে। বাড়ি ফেরার পথে শান্তর এমন খারাপ অবস্থা দেখে জুলি তাকে সান্ত্বনা দেয়। জুলি বলে যে আস্তে আস্তে তুমিও একজন অভিনেতা হবে, শুধু ধৈর্য ধরতে হবে। জুলিরও স্বপ্ন রয়েছে, সেও একজন বড় পোশাক ডিজাইনার হতে চায়। জুলির এসব কথা শান্তকে অনেক অনুপ্রেরণা দেয়। এরপর দেখা যায় জুলি শান্তকে একটি শুটিং স্পটে নিয়ে গেছে একটি অভিনয় দেখানোর জন্য। স্পটে ভুল বোঝাবুঝি নিয়ে হিরো আর ভিলেনের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এই কাহিনী দেখে জুলি তাদের থামাতে যায়। তখন ওই লোকগুলো জুলিকে নিয়ে আজে বাজে কথা বলতে থাকে। এসব দেখে শান্ত রেগে যায় এবং তাদের মারতে শুরু করে। মারার সময় শান্তর অ্যাকশন দেখে সেখানে থাকা প্রযোজক শান্তের প্রতি ফিদা হয়ে যায়। মারামারির এক পর্যায়ে শান্ত পানির মধ্যে পড়ে যায়। পানি থেকে ওঠার পর শান্তর মুখ দেখে তাকে মারতে আসা লোকগুলো ফেরত চলে যায়, কিন্তু তাদের ফেরত চলে যাওয়ার কারণ কেউই বুঝতে পারে না। এর পরের পর্বে দেখা যায় শান্ত আর জুলি আলোচনা করতে থাকে তাকে মারতে আসা লোকগুলো কেন ফেরত চলে গেল। ঠিক সেই মুহূর্তে শান্তর বাড়ির সামনে চিল্লাচিল্লি শুরু হয়। তারা দ্রুত বাড়ি থেকে বের হয় এবং দেখে যে শান্তর বাড়ির সামনের বাড়িতে থাকা এক মহিলার প্রসব বেদনা উঠেছে। তাই তারা সবাই মিলে মহিলাটিকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল থেকে একজন নার্স জানায় যে মহিলার জরুরি রক্তের প্রয়োজন। তার রক্তের গ্রুপ হলো ও নেগেটিভ। আশেপাশে কোথাও রক্তের সন্ধান না পেয়ে শান্ত যায় এলাকার মসজিদের মাধ্যমে এলাকাবাসীকে জানানোর জন্য। শান্ত মসজিদের মাইকে মাইকিং করার পর অনেকেই আসে রক্তদানের জন্য। শান্ত সেখান থেকে একজনকে ট্যাক্সি করে নিয়ে যায় এবং মহিলাটিকে এবং তার বাচ্চাকে সুস্থভাবে এলাকায় ফিরিয়ে নিয়ে আসে। সবাই শান্তর এমন সাহায্যের জন্য শান্তকে অনেক বাহবা দেয়। তখন তাদের এলাকায় খুশির জোয়ার বয়ে যায়। শান্তর এলাকাবাসীও জানে তার জীবনের লক্ষ্যের কথা। তখন তাকে সবাই তাদের আসল সুপারস্টার বলে দাবি করে। এলাকাবাসীর ভেতরে সে মারামারির স্পটের প্রযোজকও ছিলেন। সে এসে শান্তকে আরো বেশি উৎসাহিত করে। লোকটি শান্তকে আরো বলে যে তোমাকে অভিনেতা বানানোর ক্ষমতা আমার না থাকলেও তোমাকে আমি একটা রোল দিতে পারি। আমি তোমাকে আমার পরবর্তী সিনেমার দ্বিতীয় ভিলেন বানাতে পারি। এরপর মুভিটির পর্ব পরিবর্তন হয় আর আমরা দেখতে পাই যে শান্ত সে প্রযোজকের দেওয়া রোল অনুযায়ী পোশাক পরিধান করে, অর্থাৎ দ্বিতীয় ভিলেন হিসাবে কাজ করতে যায়। শান্ত তার কাজে তার সবটুকু দিয়ে চেষ্টা করতে থাকে। প্রযোজকও তার অভিনয়ে সন্তুষ্ট। সেই সিনেমাতে পোশাক ডিজাইনার হিসাবে দায়িত্বরত ছিল জুলি। ইতিমধ্যে জুলি আর শান্তের মধ্যে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক শুরু হয়। একই সিনেমাতে নায়িকা হিসাবে আগমন হয় সূচনার। সূচনা হলো তখন দেশের সবচেয়ে জনপ্রিয় নায়িকা। যেহেতু জুলি পোশাক ডিজাইনার, তাই সে অভিনেত্রীর কাছে যায় তার রোল অনুযায়ী একটি পোশাক নিয়ে এবং তাকে পরতে বলে, কিন্তু অভিনেত্রী তাকে নিয়ে সবার সাথে ঠাট্টা করে। জুলিকে বলে যে আমি যে পোশাক পরে আছি সেটা পরেই অভিনয় করব। অভিনেত্রী কথাটি জুলিকে ছোট করার জন্য বলে। এরপর দেখা যায় সূচনার সাথে শান্তর একটি রোল চলছে। বেশ কয়েকবার হওয়ার পর সূচনা খেয়াল করে শান্ত দেখতে শুনতে ভালো এবং অভিনয়ে ভালো। সে জুলিকে শান্তর বিষয়ে জিজ্ঞেস করে। জুলিও খুব আগ্রহের সাথে শান্তকে নিয়ে প্রশংসা করে, কেননা জুলি জানে শান্ত অনেক বড় অভিনেতা হতে চায়। যেহেতু সূচনা একজন বড় অভিনেত্রী, তাই তার কাছে বললে হয়তো কোনো সুযোগ করে দিতে পারবে। কিন্তু সূচনার কথা শুনে জুলি বুঝতে পারে সূচনার হয়তো শান্তকে পছন্দ হয়েছে, আর তাই সে শান্তকে নিয়ে সূচনার কাছে কিছু আজে বাজে কথা বলে। দেখো কাণ্ড, যতই হোক শান্ত তো ওর প্রেমিক, তার হিংসা হবেই, কিন্তু এতে কোনো কাজ হয়নি। এরপর দেখা যায় সূচনা প্রযোজকের সাথে কথা বলতে থাকে। সে প্রযোজককে বলে যে এই সিনেমা এডিট করার সময় সূচনাকে তার সাথে রাখতে হবে। এরপর জুলি আর শান্তকে দেখা যায়। জুলি শান্তকে সূচনার বিষয়ে বলে। সব কথা শুনে শান্ত তো খুশি হয়ে যায়। এত বড় অভিনেত্রী তাকে পছন্দ করেছে বলে কথা।
কিন্তু জুলি তাকে পরিষ্কার জানিয়ে দেয়, তুমি শুধু আমারই। জুলি যে শান্তকে কতটা ভালোবাসে সেটা শান্ত আস্তে আস্তে বুঝতে পারে। এরপর আমরা সিনে দেখতে পারি শান্ত একটি বৈঠক বসিয়ে সবার সাথে তার অভিজ্ঞতা শেয়ার করছে। সে কিভাবে কিভাবে অভিনয় করেছে, কিভাবে সূচনার সাথে অভিনয় করলো, সব বলছে সবাইকে। তাকে দেখে বোঝাই যাচ্ছে সে অনেক খুশি হয়েছে। এরপর ঘোষণা আসে শান্তর করা সিনেমা মুক্তি পাবে। তাই শান্ত তার এলাকাবাসীকে মাইকিং করে জানায় সিনেমা দেখতে যাবার কথা। তারা সবাই শান্তর করা সিনেমা দেখার জন্য অনেক আগ্রহী। আর হ্যাঁ, শান্ত যে সিনেমাটিতে কাজ করেছে সেটির নাম হলো শেষ খেলা। এরপর আসে সিনেমা মুক্তির দিন। সবাই অনেক আগ্রহের সাথে হলে যায় সিনেমা দেখতে। সিনেমা শুরু হয়, একের পর এক সিন যায়, কিন্তু শান্তকে আর সেখানে দেখা যায় না। এ দেখে শান্ত আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে, কারণ সে যে রোলগুলোতে কাজ করেছিল সেগুলো থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। সিনেমা শেষ হয়ে যায়, এলাকার সবাই হল থেকে বেরিয়ে শান্তকে গালিগালাজ করতে থাকে। সবাই এটা ভাবে যে শান্ত সবাইকে মিথ্যা আশা দিয়েছে। শান্ত তার বাড়িতে গিয়ে সব ভাঙচুর করে। সে একদম ভেঙে পড়ে। সে ভাবে সে অনাথ বলে সবাই তাকে অবহেলা করে আর ঠকায়। জুলি শান্তকে ভরসা দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু শান্ত কান্নায় ভেঙে পড়ে। জুলি ব্যর্থ হয়, কেননা শান্ত এতটাই ভেঙে পড়েছে যে সে তার বাড়ি থেকে জুলিকে বের করে দেয়। এরপর শান্ত সিদ্ধান্ত নেয় যে সে আত্মহত্যা করবে। সে একটি কাগজে আত্মহত্যার নোট লেখে আর আত্মহত্যার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায় এবং একটি ব্রিজের উপর দাঁড়িয়ে থাকে। যখনই সে সেখান থেকে ঝাঁপ দেবে তখনই কিছু লোক গাড়ি নিয়ে এসে শান্তকে সেখান থেকে চোখ আর হাত বেঁধে কিডন্যাপ করে নিয়ে যায়। শান্ত বুঝতে পারে না তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। কোনো এক অজানা জায়গায় নিয়ে যাওয়ার পর শান্তকে একটি চেয়ারের সাথে বেঁধে রাখা হয়। চোখ খুললে সে দেখতে পায় তার সামনে 10 জন ব্যক্তিকে হাত বেঁধে হাঁটু গেড়ে বসিয়ে রাখা হয়েছে। 10 জনের সাথে কোনো একটি খুনের কন্ট্রাক্ট নিয়ে জিজ্ঞাসাবাদ করছিল একজন লোক। এক পর্যায়ে কারো স্বীকারোক্তি না পেয়ে এক এক করে সবার মাথায় গুলি করতে শুরু করে। এরপর একজন বলে উঠল যে সেই করেছে এই খুনের কন্ট্রাক্ট। তারপর অন্ধকারের মধ্যে একজনের আগমন হয়। তার হাতে থাকা অস্ত্র দিয়ে শিকার করা লোকটাকে নৃশংসভাবে মেরে ফেলে। এরপর দেখা যায় অন্ধকার থেকে আসা মানুষটি আর কেউ নয়, তুফান। তুফান আর শান্ত দুইজন দুইটা ভিন্ন মানুষ। শান্ত তুফানের দিকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। তুফানের পাশেই ছিল সেই জনপ্রিয় অভিনেত্রী সূচনা। এরপর তুফান বলতে শুরু করে। সে বলে যে বেশ কিছুদিন ধরেই শুনছি আমার মতো দেখতে কেউ একজন রয়েছে। বিষয়টি আমি সূচনা থেকে শুনেছি। এরপর সূচনা জানায় যে একটি সিনেমা তৈরি করতে হবে যেখানে অভিনেতা হবে শান্ত। সে তুফানের বিপরীতে তুফান হয়ে অভিনয়টি করবে। এখন তুফান বলে উঠল যে একই রকম চেহারা হলেই তুফান হওয়া যায় না। শান্তর মধ্যে সেরকম কোনো মনোভাব নেই যা তুফানের মধ্যে রয়েছে। শান্তকে দিয়ে এই কাজ হবে না। এরপর তুফান বলে যে দুবাই থেকে সার্জারি করে অন্য একটি তুফান বানিয়ে নিয়ে আসতে, কেননা শান্তর মধ্যে তুফানের মতো কোনো মনোভাবই নেই। এ কথা শুনে শান্ত তুফানের কাছে অনুরোধ করতে শুরু করে, কারণ সে চায় অভিনয় করতে। সে চায় একজন ভালো অভিনেতা হতে, কিন্তু সে কোনো সুযোগ পায় না তার প্রতিভা প্রকাশ করার। শান্ত তুফানের কাছে 2 মাসের সময় চায়। সে তুফানকে বলে যে 2 মাসের মধ্যে তুফানের মতো হয়ে দেখাবে। তুফান রাজি হয়। সে তার বাবাকে শান্তর দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায়। তুফানের বাবা শান্তর কাছে যায় এবং বলে এই 2 মাসের ভেতর তুমি কোথাও বেরোতে পারবে না। 2 মাস তোমাকে এখানেই থাকতে হবে। এরপর শান্তকে নিয়ে তুফানের বাবা বসলো তুফানের জীবনের কাহিনী শোনাতে। পাশে আরেকজন বসে সে গল্প লিখছিল। গল্পটা ছিল তুফানের জীবনী। গল্প শুরু হয় তুফানের জন্ম দিয়ে। সে বলে যে মানুষ এমনি এমনি খুনি হয় না, পরিস্থিতি তাকে খুনি করে তোলে। কিন্তু তুফান তো জন্ম থেকেই খুনি, অর্থাৎ তাকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। তুফান বড় হতে থাকে তার বাবার কাছে। তার বাবা একজন ভালো মানুষ ছিলেন। সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে আসতো। শাহনওয়াজ নামের এক ব্যক্তির অন্যায়ের প্রতিবাদ করায় সে তুফানের বাবার উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারতে আসে। এক পর্যায়ে লোকটি ক্ষিপ্ত হয়ে তুফানের বাবাকে মাটিতে ফেলে গলা কেটে খুন করে। সে সময় তুফানের বয়স 15। তার সামনেই তার বাবাকে খুন করা হয়।
দৃশ্যটি সে সহ্য করতে না পেরে তৎক্ষণাৎ একটি ছুরি নিয়ে শাহনওয়াজের মাথা এক কোপে কেটে ফেলে। তখন থেকেই জন্ম হয় নতুন তুফানের। প্রকাশ্যে খুন করায় তুফানকে পুলিশ ধরে নিয়ে যায়। যাবার পথে আগমন ঘটে বশির নামের একজন ব্যক্তির। বশির একজন বড় মাপের মাফিয়া। পুলিশ থেকে শুরু করে বড় বড় নেতারাও তার কথায় ওঠা বসা করে। বশির সেখানে তুফানকে নিয়ে যায়, কেননা বশির বুঝতে পারে প্রকাশ্যে এত অল্প বয়সে যে ছেলে একটি খুন করতে পারে সে ভবিষ্যতে অনেক বড় কিছু করবে। এরপর তুফানকে নিয়ে একটি আলোচনা সভায় আলোচনা করতে দেখা যায়। সেখানে বিভিন্ন নেতারা তুফানকে নিয়ে আলোচনা করতে থাকে। আলোচনার বিষয় হচ্ছে রাজনৈতিক। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় কেউ তুফানকে নিয়ে কিছুটা বিরক্তিতে রয়েছে, তুফানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাও করে। এক একজনের মতামত এক এক রকম, কিন্তু সবার এক কথা, সরাবে তুফানকে। সবাই হার মানে তুফানের কাছে। সব কথা শুনে সেখানকার প্রধান বলে, অপেক্ষা করো, তুফান নিজ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করে কিনা দেখো। সেই নেতাদের মধ্যে একজন ছিল তুফানের লোক, যে কিনা সব তথ্য তুফানের কাছে নিয়ে দিত। আলোচনা সভায় তাকে সরানোর পরিকল্পনা সে তুফানের কাছে জানিয়ে দেয়। সে তুফানকে পরামর্শ দেয় দুবাইয়ে যাবার জন্য। আর তার কথা শুনে তুফান ক্ষিপ্ত হয়ে যায় আর বলে, তোর এত এত কালো টাকা, এত এত জমি দখল, এসবের সাহায্য কে করেছে? তখন সে নেতা স্বীকার করে এসবের সাহায্য তুফান করেছে। তখন তুফান তাকে মারতে শুরু করে আর বলে যে এত উপকার করার পরেও তুফানকে কেন টেনশন দিস, তুফান টেনশন নেবে না। এরপর মুভির সিন পরিবর্তন হলে দেখা যায় বশিরকে। সে রাতে পুলিশের হাত থেকে তুফানকে ছাড়িয়ে নিয়ে তার কাছে রাখে। বশিরের কাছে তুফান দিন দিন আরো ভয়াবহ হতে থাকে। বশিরের সব অন্যায় কাজ করত তুফান, লুটপাট করা টাকা এনে দিত বশিরের হাতে। দিন যত যায় তুফানের চাহিদা বাড়তে থাকে। সে বশিরকে বলে যে তাকে যে পরিমাণ টাকা দেওয়া হয় তা দিয়ে আর হবে না, টাকার পরিমাণ বাড়াতে হবে। এই কথা শুনে বশির ক্ষিপ্ত হয়, তুফানকে তার স্থান বুঝিয়ে দেয়, তাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করে। এরপর বেশ কিছু বছর অতিবাহিত হলে তুফানের নতুন রূপ দেখা যায়। সে আরো শক্তিশালী, আরো পরিবর্তন। একদিন বশির কুস্তি খেলছিল, তখন সেখানে তুফান গিয়ে দাঁড়ালে বশির তার সাথে কুস্তি খেলার জন্য তুফানকে ডাকে আর তুফানও রাজি হয়। এক পর্যায়ে তুফান খেলার জালে ফাঁসিয়ে বশিরকে মেরে ফেলে। তুফানের পরবর্তী লক্ষ্য আরেকজনকে খুন করা, তার নাম তালাত। তুফান সেই তালাতের আস্তানায় যায় তাকে খুন করতে। তালাত তুফানকে চিনতে পারে না। তখন তার পাশে থাকা এক ব্যক্তি তুফানের সাথে তালাতের পরিচয় করিয়ে দেয়। তালাত বশির অন্যতম শত্রু হওয়ায় সে তুফানের উপর বেশ খুশি হয়েছে, কেননা তুফানের হাতেই খুন হয়েছে বশির। আর এই খুশিতে সে তুফানকে একটি অস্ত্র উপহার দেয়। উপহার পেয়ে তুফান তার সাথে আনা মিষ্টি তালাত সহ তার দলের সবাইকে খেতে দেয়। মিষ্টি খেয়ে সবাই অসুস্থ হয়ে পড়ে, কেননা তুফান সেই মিষ্টির সাথে বিষ মিশিয়ে নিয়ে এসেছিল। এরপর তুফান তার উপহার পাওয়া অস্ত্রটি দিয়ে সবাইকে খুন করে। তুফান সেই স্থান থেকে চলে যাওয়ার সময় দেখে যে একটি ছেলে এখনো বেঁচে আছে। সে ছেলেটিকে জিজ্ঞাসা করে সে কিভাবে এখনো বেঁচে আছে। উত্তরে ছেলেটি বলে যে তার ডায়াবেটিস থাকায় সে মিষ্টি খায়নি। এরপর তুফান তাকে প্রশ্ন করে, তোর ডায়াবেটিস কবে থেকে? ছেলেটি বলে, আপনি যখন মিষ্টি নিয়ে এসেছেন তখন থেকে। ছেলেটির বুদ্ধি দেখে তুফান সন্তুষ্ট হয় আর ছেলেটিকে তার সাথে নিয়ে যায়। এরপর পর্ব পরিবর্তন হয়। আমরা দেখতে পাই তুফান বেলাল নামের একজন লোকের সাথে শহর দখল সম্পর্কে আলোচনা করছে। কিভাবে শহর দখল করবে তুফান। বেলাল তুফানকে পরামর্শ দেয় এবং বলে যে রাজনৈতিক দলে যোগ দিতে। তখন তুফান রাজি হয়। বেলাল তুফানকে বলে যে আগামী 4 ডিসেম্বর রাজনৈতিক নেতাদের নিয়ে একটি পার্টি রয়েছে এবং সেখানে যেতে। এরপর পর্ব বর্তমানে হয়ে যায়। মুভির শুরুতেই সেই সিনটি দেখানো হয়েছে, অর্থাৎ মুভির শুরুতে একটি রাজনৈতিক বৈঠকে তুফান হত্যাযোগ্য করেছিল সেটিকে। তখন থেকে পুরো দেশ তুফানকে চিনেছিল। এরপর দেখা যায় সেই দৃশ্য যেখানে তুফানের বাবা জালালউদ্দিন, অর্থাৎ তুফানকে যে পালন করেছিল, অর্থাৎ এতক্ষণ যে কাহিনী বলেছিল, সে বলে তুফান এখন চায় পার্টি, যাকে থার্ড পার্টি বলা হয়েছে, তার সাথে হাত মিলাবে। তৃতীয় পার্টির প্রধান এই কথা শুনে বেশ খুশি হয়। এ দলের প্রধান ছিল ইয়াসিন, তারা এখন দল প্রধান। সে তুফানকে বলে তুফানকে তারা অনেক টাকা দেবে,
যদি সে এই দলকে সাহায্য করে। তখন তুফান বলে ওঠে, শুধু দল প্রধান, আমি তো ভাবছি সরকার গঠন করব আপনার দল দিয়ে। এরপর ইয়াসিন তুফানের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বেলাল বলে, তুফানের পরিকল্পনা জানানোর জন্য বৈঠক বসে না, সরকারি দলের কিছু নেতাকর্মীকে খুন করতে হবে যদি তৃতীয় দলকে সরকার হিসাবে উঠাতে হয়। তুফান ঘড়িতে সময় দেখে 12টা বাজার কিছুক্ষণ আগে সরকারি দলের কর্মীরা খুন হয়, আর এসব হয় তুফানের পরিকল্পনা অনুযায়ী। এরপর ইয়াসিনের একজন কর্মী সেখানে আসে আর জানায় যে সরকারি কর্মী যারা বড় বড় পদে রয়েছে তাদের সবাইকে কেউ বা কারা খুন করেছে। এই কথা শোনা মাত্রই ইয়াসিন সহ তার দলের সবাই উঠে দাঁড়ায়, কারণ তারা সবাই অবাক। তখন তুফান হাসতে থাকে। তখন ইয়াসিন তুফানকে জিজ্ঞেস করে সে কি চায়। উত্তরে তুফান জানায় পুরো দেশ। নির্বাচনের আগে তুফানের পরিকল্পনায় সবকিছু ওলটপালট হয়ে যায়। সবশেষে জনতা পার্টি সফল হয়, আর তার সাথে সফল হয় তুফান নিজেও। এরপর দেখা যায় জনতা পার্টি অর্থাৎ বর্তমান সরকার শপথ গ্রহণ করছে। যেহেতু তারা তুফানের জন্য জিতেছে, তাই তারা পুরো দেশ তুফানের হাতে তুলে দিয়েছে। তাদের সাথে তুফান নিজেও শপথ গ্রহণ করছে। এরপর থেকে সমস্ত কিছু তুফানের দখলে থাকে। সম্পূর্ণ দেশ তুফান নিজেই পরিচালনা করে। তুফান চায় তার যেন কোনো কিছুর কমতি না হয়, বরং সবকিছু যেন পূর্বের তুলনায় আরো বাড়তে থাকে। কারো কাছ থেকে কম শব্দটা শুনলেই সেই মুহূর্তে তাকে মেরে ফেলে তুফান। এরপর দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পারি যে এতক্ষণ জালালউদ্দিনের ভাষ্যমতে যে গল্প লিখছিল সে বলে অসাধারণ একটি গল্প, কিন্তু গল্পের মধ্যে কিছু কমতি আছে, আর তা হলো প্রেম। তখন জালালউদ্দিন বলে, হ্যাঁ প্রেম তো হয়েছিল। এরপর দুষ্টু কোকিল গান শুরু হয়, যেখানে সূচনা একটি বারে নাচ করছিল, আর সেখানে তুফান ছিল। সূচনাকে দেখা মাত্রই তুফানের ভালো লেগে যায়। নাচের এক পর্যায়ে সোহান চৌধুরী নামের একজন ছেলে এসে সূচনার সঙ্গে ডান্স করতে শুরু করলো। তুফান সবার সামনে তাকে গুলি করে। তুফানের এমন ব্যবহার দেখে ইয়াসিন ভীত হয়ে যায়, আর প্রেসের কাছে তুফানের বিষয়ে নিরাপদ বক্তৃতা দেয়। এর পরের সিনে দেখা যায় তুফান সূচনাকে তার বাড়িঘর দেখাতে নিয়ে আসে। সে সাথে বলে, তুমি আজ থেকে এইখানে থাকবে, আমার তোমাকে অনেক ভালো লেগেছে, কারণ তুমি একটা পরী। তুফানের কথা শুনে সূচনা খুশি হয়। তুফান তাকে বলে, আমি তোমার সব স্বপ্ন পূরণ করব, তুমি যা চাও তাই হবে, বলো তুমি কি চাও। এরপর সূচনা বলে, আমি একজন অভিনেত্রী হতে চাই। এরপর থেকেই সূচনার অভিনয় জগতে আসা। সে এখন এত জনপ্রিয় অভিনেত্রী শুধুমাত্র তুফানের জন্যই। জালালউদ্দিনের গল্প এখানেই শেষ হয়। শান্তকে এখানে আনার মূল উদ্দেশ্য হচ্ছে ইয়াসিন তুফানকে সরানোর যে পরিকল্পনা করছে সেই অনুযায়ী তুফান হিসাবে শান্তকে ব্যবহার করা। এরপর শান্তকে তৈরি করা হয় তুফান রূপে। তুফানের যা যা বৈশিষ্ট্য রয়েছে সব তাকে শেখানো হয়। অন্যদিকে ইয়াসিন আর তার লোকজন পরিকল্পনা করতে থাকে তুফানকে মারার। তারা আকরাম নামের একজন সিআইডিকে ডেকে আনে, কিন্তু তার চেহারা দেখে দলের লোকজন বলে সে এই কাজ করতে পারবে না। কিন্তু আকরাম বলে যে আমি বুদ্ধি দিয়ে তুফানকে শেষ করব, শরীর দিয়ে নয়। সেখানে আকরামের কথা শুনে আর তার আত্মবিশ্বাস দেখে সবাই ভরসা পায়। এখানে এটাও জানা যায় যে তুফানের আসল নাম হলো গলিব গনি। এরপর শুরু হয় আকরামের কাজ। সে শুরুতেই লক্ষ্য নির্ধারণ করে সূচনাকে। আকরাম প্রথমে সূচনার কিছু সিনেমা দেখে, তারপর যায় সূচনার সাথে দেখা করতে। সূচনা তাকে দেখে রেগে গেলে সে তার পরিচয় দেয়। তারপর সূচনা কথা বলতে রাজি হলে তাকে আকরাম জিজ্ঞাসাবাদ শুরু করে। শুরুতেই সে জিজ্ঞেস করে তুফানকে সে চিনে কিনা। উত্তরে সূচনা জানায় যে তুফান নামের কোনো ব্যক্তিকে সে চিনে না, কিন্তু তুফান কি জিনিস সে জানে। এরপর আকরাম সূচনাকে একটি কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে সেখানে তুফান আসে। সমস্ত শুটিং বন্ধ করে সূচনার সাথে কথা বলতে বসে। তুফান সূচনাকে জিজ্ঞেস করলে সূচনা জানায় সিআইডি অফিসার এসেছিল, তার নাম আকরাম। তুফান সম্পর্কে জানতে চাচ্ছিল সে। এরপর মুভি দৃশ্য পরিবর্তন হয়। তখন দেখা যায় 2 মাস অতিবাহিত হয়ে গেছে। শান্তর সামনে দাঁড়িয়ে সে এখন অনেকটা তুফানের স্টাইলে দাঁড়িয়ে আছে। এরপর পোশাক পরিবর্তন করে তাকে তুফানের পোশাক পরানো হয়।
তুফান শান্তর পরীক্ষা নেওয়ার জন্য তাকে কিছু ব্যবসায়ীর কাছে পাঠায়, যেটি ছিল শান্তর প্রথম পরীক্ষা। সে আসলে তুফানের মতো হতে পেরেছে কিনা তা দেখার জন্য। শান্ত আত্মবিশ্বাস নিয়ে তুফানের স্টাইলে হেঁটে যায় আর ব্যবসায়ীদের সামনে গিয়ে ডিল ফাইনাল করে এবং সেটি করতে সে সক্ষম হয়। তুফান খুশি হয়। এরপর আরও একটি পরীক্ষা নিতে চায়। সে শান্তকে বলে, তুই আজ রাতে সূচনার সাথে থাকবি। আমার পরিবর্তে সূচনা যদি তোকে না চেনে তাহলে আমি ধরে নেব তুই প্রস্তুত। অবশ্য তুফান এখানে শান্তকে সতর্ক করে দেয় যে সূচনা তুফানের, শান্ত যেন অতিরিক্ত কিছু না করে বসে। এরপর সিন পরিবর্তন হয়। দেখা যায় ইয়াসিন তার উপরের পদের লোকজনের সাথে গিয়ে কথা বলছে তুফানকে সরানোর জন্য। এরপর আকরামের লোকজন তুফানের খাস লোক বেলালকে ধরে নিয়ে যায়। এ খবর তুফানের কানে আসে। তার চারদিক আস্তে আস্তে অন্ধকার হয়ে আসতে শুরু করে। এরপর তুফানের মাথায় নতুন একটি পরিকল্পনা আসে। সে সূচনার কাছে গিয়ে বলে সে এখন দেশের বাইরে চলে যাবে আর পুলিশের হাতে শান্তকে তুলে দিতে, আর বলে যে সে যতদিন পর্যন্ত দেশে না ফিরছে ততদিন তার জন্য অপেক্ষা করতে আর তার অভিনয় চালিয়ে যেতে। কথাগুলো অনেকটা স্বার্থপরের মতো। এরপর তুফান শান্তকে ডাকে আর বলে যে একটি ব্যবসায়িক সমাবেশে যেতে হবে আর তুফান কিছুদিনের জন্য দেশের বাইরে যাবে, ততদিন যেন শান্ত তুফানের সমস্ত ব্যবসা নিয়ন্ত্রণ করে। এরপর শান্ত আর তুফান দুইজন দুই গাড়িতে উঠে যায়। শান্ত যাচ্ছিল ব্যবসায়িক কাজে আর তুফান এয়ারপোর্টের দিকে। এরপর সূচনা আকরামের দেওয়া সে কার্ডটি বের করে। আকরামকে কল করে বলে যে তুফান কোথায় সে জানে। এরপর সূচনা তুফানের গাড়ির নাম্বার দিয়ে বলে এই গাড়িতেই তুফান রয়েছে। এরপর আকরাম সহ তার লোকজন তুফানের পথ আটকে দাঁড়ায়। তুফানের গাড়ির সামনের দিকে আসলে আকরাম তুফানের গাড়ির দুই চাকায় গুলি করে আর সাথে সাথে গাড়ি উল্টে যায়। অনেক কষ্টে তুফান গাড়ি থেকে অনুরোধ করে বলে সে তুফান নয়, কিন্তু এতে কোনো কাজ হয় না। আকরাম পরপর কয়েকটি গুলি করে তুফানকে মেরে ফেলে। পুরো দেশে ছড়িয়ে পড়ে তুফানের মৃত্যু খবর। এরপর দেখা যায় আকরাম সূচনার সাথে বসে কথা বলছে। সূচনা আকরামের সাথে তুফানের বিষয়ে বলে যে তুফান তাকে কতটা অত্যাচার করে রেখেছে। সে আরো বলে যে সে একজন ভালো মানুষকে বাঁচিয়েছে। তারপর সিন আসে সেই রাতে যখন তুফান শান্তকে পরীক্ষা করার জন্য সূচনার কাছে পাঠিয়েছিল। সে রাতে কথায় কথায় সূচনা শান্তকে তুফান ভেবে বলে দেয় তাকে মারার কথা। হঠাৎ তখন শান্ত সূচনার পা ধরে আর অনুরোধ করতে থাকে তাকে বাঁচানোর জন্য। তখন সূচনা আর শান্ত মিলে পরিকল্পনা করে শান্তকে বাঁচানোর। এসব শুনে আকরাম তাকে জিজ্ঞেস করে তাহলে এখন শান্ত কোথায়। তখন সূচনা বলে যে ওকে তুফানের ভিসা আর পাসপোর্ট দিয়ে বাইরে পাঠিয়ে দিয়েছি, সাথে জুলিকেও পাঠিয়ে দিয়েছি। শান্ত এখন অনেক বড় মাপের অভিনেতা, কিন্তু মুভির শেষ এখানেই নয়। এর পরের দৃশ্যে দেখা যায় আকরাম একটি হাসপাতালে যায় এবং সেখানে সবাইকে গুলি করে। তারপর সে একজনের সাথে হাত মিলায় আর সে হাতটা হচ্ছে তুফানের। অর্থাৎ তুফান সেদিন মরেনি, আকরাম তাকে বাঁচিয়ে রেখেছে। বোঝাই যাচ্ছে মুভির দ্বিতীয় পর্ব আসবে। তবে প্রথম পর্ব এখানেই শেষ হয়।